সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় উইলিয়াম শেক্সপিয়রের লেখা বিখ্যাত একটা ট্র্যাজেডি ম্যাকবেথ। প্রথমে আমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নিব। প্রথম চরিত্র স্কটল্যান্ডের রাজা কিং ডানকান। ডানকান হচ্ছে যে প্রথম চরিত্র যিনি কিনা স্কটল্যান্ডের রাজা। আমাদের দ্বিতীয় চরিত্র আসছে ম্যালকম। ম্যালকম হচ্ছে যে রাজা ডানকানের বড় ছেলে। এবং আমাদের তৃতীয় চরিত্র আসছে ডোনাল্ড বেইন, উনি হচ্ছে রাজার ছোট ছেলে। এবং চতুর্থ যে চরিত্রটা আসছে সেটা হচ্ছে যে আমাদের প্রটাগনিস্ট, অবশ্যই বুঝতেই পারছেন, ম্যাকবেথ। তো ম্যাকবেথ হচ্ছে কিং ডানকানের অর্থাৎ স্কটল্যান্ডের প্রধান সেনাপতি। তিনি ভীষণ সাহসী যোদ্ধা। এবং পরের চরিত্রটা আসছে হচ্ছে যে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ। এবং তারপরে আসছে বাল্কো, যিনি কিনা ম্যাকবেথের ফ্রেন্ড এবং স্কটল্যান্ডের আরেকটা সেনাপতি। এখানে ম্যাকবেথ হচ্ছে প্রধান সেনাপতি এবং বাল্কো হচ্ছে আরেকজন সেনাপতি, যিনিও ভীষণ সাহসী এবং বীর যোদ্ধা। এবার পরের চরিত্রটা ফ্লিয়ান্স, ফ্লিয়ান্স হচ্ছে বাল্কোর ছেলে। এবং তারপর ম্যাকডাফ। ম্যাকডাফ হচ্ছে হেড অফ 5, অর্থাৎ স্কটল্যান্ডের রাজার অধীনে আরেকটা স্থানের হচ্ছে আহত ছিলেন আমাদের ম্যাকডাফ। এবং আমরা এখানে সুপার ন্যাচারাল চরিত্র পেয়ে যাব, সেটা হচ্ছে 3 উইচেস। এই তিনজন ডাইনি এর হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার। তো আমরা সাধারণত দেখি উইলিয়াম শেক্সপিয়র ট্র্যাজেডিতে সুপার ন্যাচারাল ক্যারেক্টার ব্যবহার করে থাকে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ চরিত্র, 7 থেকে 8টা চরিত্র। তো তো এখানে আমাদের ড্রামাটা শুরু হয় হচ্ছে যে একটা ভীষণ বজ্রপাত, বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটা রাত্রিতে তিনজন উইচ, মানে তিনজন ডাইনি, তাদের মধ্যে আলাপচারিতা করছে যে তারা আজকে তাদের মিটিং রয়েছে ম্যাকবেথের সঙ্গে। তারা ম্যাকবেথের সাথে আজকে কথা বলবে। তো এদিকে আমাদের প্রটাগনিস্ট ম্যাকবেথ এবং তার বন্ধু এবং সহকারী যেই সেনাপতি রয়েছে হচ্ছে যে বাল্কো, তারা দুজনে যে নরওয়ে এবং আয়ারল্যান্ডের হচ্ছে সাথে যেই যুদ্ধটা হয় স্কটল্যান্ডের, সেখানে তারা স্কটল্যান্ডের হয়ে যুদ্ধটা করে এবং নরওয়ে এবং আয়ারল্যান্ডকে তারা পরাজিত করে এবং ভীষণ বীরত্বের সাথে তারা যুদ্ধে জয়ী হয়। তো তারা এই রাত্রিতে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরছিলেন এবং এই ম্যাকবেথ এবং তার বন্ধু বাল্কো, এরা দুজনের সেই যুদ্ধের বিজয়ের আলোচনা করছে এবং তারা হচ্ছে যে এই রাত্রির এই ওয়েদারটা নিয়েও আলোচনা করছে। তারা এই ধরনের আলোচনা করতে করতে এগোচ্ছে সামনের দিকে। এবং এদিকে হচ্ছে যে কিং ডানকানের কাছে খবর চলে গেছে যে আমাদের ম্যাকবেথ এবং বাল্কো তারা ফিরছে যুদ্ধে জয়লাভ করে। তো এরপর এই দৃশ্যে এই যে ডাইনি তিনটা ম্যাকবেথকে কিং হেড অফ কাউজার, হেড অফ গ্লাভিস এবং ভবিষ্যতের যে স্কটল্যান্ডের রাজা, এগুলো বলে আমাদের ম্যাকবেথকে সম্বোধন করে এই 3 উইচেস। তো এরা যখন ম্যাকবেথকে এভাবে সম্বোধন করে তখন ম্যাকবেথ রীতিমতো হতবিহ্বল হয়ে পড়ে, অবাক হয়ে যায় এবং সে এতই অবাক হয় যে সে চুপ করে যায়। হ্যাঁ, তো তারপরে এক সময় রাজার কাছ থেকে একটা দূত আসে কিং ডানকানের কাছ থেকে এবং সেই দূত হচ্ছে যে ম্যাকবেথকে খবর দেয় যে কিং ডানকান তাকে হেড অফ কাউডার উপাধিতে ভূষিত করেছেন, অর্থাৎ কাউডার অঞ্চলে সেই হচ্ছে তাকে আমাদের দায়িত্ব দিয়েছেন। তো এই কথা শুনে আমাদের ম্যাকবেথ কিন্তু ভীষণ অবাক হয়ে যায়, আরো অবাক হয়ে যায় যে সত্যি ডাইনিদের কথা মানে এত শিগগিরই তার জীবনে ঘটে যাবে, মানে প্রথম প্রফেসিটা তার জীবনে মানে কার্যকর হয়ে যাবে, সে বুঝতে পারেনি। সেজন্য সে ভীষণ অবাক হয় এবং ডাইনিদের কথার প্রতি তার একটা বিশ্বাস চলে আসে এবং সেখানেই কিন্তু তার হাই অ্যাম্বিশন গ্রো করে তার মধ্যে যে আমি অবশ্যই স্কটল্যান্ডের রাজাও একদিন হতে পারবো, যেহেতু ডাইনির প্রথম প্রফেসিটা সত্যি হয়ে গেছে। তো পরেরগুলো হবে। তো তারপরে ওখান থেকেই ওর ম্যাকবেথের অ্যাম্বিশনটা মাথা চাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, তারপরে কি ম্যাকবেথ বাল্কো তারা কিং ডানকানের সাথে দেখা করে। কিং ডানকান তো ভীষণ খুশি এবং রাজা ডানকান এই খুশিতে নিজেই ম্যাকবেথের বাড়িতে দাওয়াত দিয়ে নেয়। হ্যাঁ, যে তারা ম্যাকবেথের বাড়িতে যাবে, রাজা তার সৈন্য সামন্ত নিয়ে দাওয়াত নিয়ে নেয়। তো এখন ম্যাকবেথ হচ্ছে
এই যে উইচের মানে তিনজন ডাইনির যে কথোপকথন এবং তাদের প্রফেসি এবং এই যে কিং ডানকান যে তাদের বাড়িতে আসছে এই সমস্ত কিছু তার ওয়াইফকে জানায়, অর্থাৎ লেডি ম্যাকবেথকে জানায়। এখন লেডি ম্যাকবেথ এই সবকিছু শুনে একটা বুদ্ধি আঁকতে থাকে। লেডি ম্যাকবেথ কিন্তু ভীষণ অ্যাম্বিশাস একটা মহিলা ছিলেন এবং তিনি এমনকি ম্যাকবেথের থেকেও তার হচ্ছে তিনি বেশি হাই অ্যাম্বিশাস ছিলেন। হ্যাঁ, তো এখানে লেডি ম্যাকবেথ একটা প্ল্যান আনতে থাকে এবং তার প্ল্যান সম্পর্কে ম্যাকবেথকে জানায় যে হচ্ছে তারা কিং ডানকান যখন তাদের ক্যাসেলে আসবে, অর্থাৎ তাদের দুর্গে আসবে বা তাদের বাসায় আসবে, তখন তারা কিং ডানকানকে হত্যা করবে এবং হচ্ছে ম্যাকবেথের ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হওয়ার পথ একেবারে পরিষ্কার করবে। তো প্রথমে ম্যাকবেথ কিন্তু রাজি হয়নি এমন দুরভিসন্ধি দেখাতে, সে রাজি হয়নি এবং লেডি ম্যাকবেথ কিন্তু তখনও তার হাল ছাড়েনি, সে কন্টিনিউয়াসলি তাকে প্রভোক করে যাচ্ছে, তাকে ভীষণ পারসুয়েসিভ স্পিচ বলছে, তার সাথে মানে তাকে কনভিন্স করার চেষ্টা করছে আর কি ম্যাকবেথকে। তো তাকে সে রাজি না হলে তাকে কাওয়ার্ড বলছে, ভীরু বলছে। হ্যাঁ, সে তাকে আবার ব্যবহার করছে যে সে এত বীর একজন মানুষ, এত বীর যোদ্ধা, সে এইটুকু কাজ পারছে না। হ্যাঁ, তাকে তিরস্কার করছে। তো একটা সময় এসে ম্যাকবেথ রাজি হয়ে যায় তার স্ত্রীর কথায় এবং যখন রাজা কিং ডানকান তাদের বাড়িতে আসে, সেই রাত্রিতে তাদের বাড়িতে বিশাল ভোজের আয়োজন হয়। সবাই মিলে খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে। একটা সময় রাত্রে, গভীর রাত্রে কিং ডানকান যখন ঘুমিয়ে পড়ে এবং তখন লেডি ম্যাকবেথ ওই কিং ডানকানের যে দুজন প্রহরী ছিলেন দেহরক্ষী, তাদেরকে মদ্যপান করার ভীষণভাবে এবং তাদেরকে অচেতন করে ফেলেন। হ্যাঁ, যাতে কিং ডানকানকে হত্যা করার সুবিধা হয়। তারপরে তারা সেই দেহরক্ষী দুজন অজ্ঞান হয়ে গেলে, গভীর ঘুমে অচেতন হয়ে গেলে, তখন লেডি ম্যাকবেথ ডানকানকে আবার কনভিন্স করে, আবার হচ্ছে তাকে সাহস দেয়, তাকে হচ্ছে নানাভাবে প্রভোগ করে এবং উৎসাহিত করে হত্যাটা করতে। এবং ডানকান এক সময় লেডি ম্যাকবেথের সহায়তায় ম্যাকবেথ এক সময় লেডি ম্যাকবেথের সহায়তায় কিং ডানকানকে হত্যা করে এবং হত্যা করার পরে সেই রক্তমাখা মানে ছুরিটা এই প্রহরী দুটার কাছে রাখে এবং এই প্রহরীদের জামা কাপড়ে সেই কিং ডানকানের রক্ত মাখিয়ে রাখে এবং হচ্ছে এই প্রহরীরা যাতে কোনোভাবেই হচ্ছে তাদেরকে নিজেদেরকে ইনোসেন্স প্রমাণ করতে না পারে, অর্থাৎ তাদের কিং ডানকানের হত্যার সকল দায় কিন্তু ওই প্রহরী দুটাকে দেবে, অর্থাৎ তাদেরকে মার্ডারের হিসেবে ম্যাকবেথ প্রমাণ করতে চাই এবং তারা কোনোভাবে যাতে বেঁচে থেকে তাদেরকে ইনোসেন্ট প্রমাণ করতে না পারে সেজন্য ম্যাকবেথ এই দুজন প্রহরীকেও হত্যা করে ফেলে। তো রীতিমতো সকালবেলা সকলেই দেখলো যে কিং ডানকান মারা গেছে এবং একটা হইচই পড়ে গেল চারিদিকে। এরপর তারা আবিষ্কার করলো প্রহরী দুইটাও মারা গেছে এবং এখন ম্যাকবেথ বললো যে প্রহরী দুইটাকে আমি হত্যা করেছি, কারণ আমি যখন দেখলাম যে প্রহরী দুইটা রাজা ডানকানকে হত্যা করে ফেলেছে, তখন আমি সেই রাগে ডানকানের হত্যার প্রতিশোধ নিতে প্রহরী দুইজনকে আমি হত্যা করে ফেলেছি, এটা ম্যাকবেথ বলে। তো তারপরে হচ্ছে ম্যাকবেথ এই যে রাজাদের হত্যা হলো, এরপরে ম্যাকবেথ নিজেকে স্বঘোষিত রাজা হিসেবে ঘোষণা দিল, নিজেকে রাজা হিসেবে, স্কটল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা দিল, কারণ সে ছিল এখানকার প্রধান সেনাপতি, স্কটল্যান্ডের প্রধান সেনাপতি। আর এদিকে হচ্ছে কিং ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড পেইন, তারা কিন্তু তাদের প্রাণ রক্ষা করার জন্য তারা পালিয়ে গেছে, তাদের বাবার হত্যা করা দেখে তারা নিজেদের প্রাণ রক্ষার জন্য তারা পালিয়ে গেছে এবং সেই সুযোগে কিন্তু ম্যাকবেথ হচ্ছে নিজেকে রাজা ঘোষণা করে ফেলছে। এবার এদিকে হচ্ছে যে এই ম্যাকবেথ যখন নিজেকে রাজা ঘোষণা করলো, তার একটা অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হলো। তো তারপর ম্যাকবেথ এই রাজা ঘোষণা করার পরেই কিন্তু বাংকুত্ব নিয়ে একটা ভীতির মধ্যে ছিল, যে কারণ একমাত্র বাংকুই সেই ডাইনিগুলোর প্রফেসি কিন্তু শুনেছে। হ্যাঁ, ভবিষ্যৎবাণী কিন্তু শুনেছে বাংকুই একমাত্র, কারণ বাংকুই তখন ম্যাকবেথের সাথে ছিল সেখানে। তো এই বাংকুকে নিয়ে আমার ম্যাকবেথ ভয় পেতে শুরু করে যে বাংকু যদি সবকিছু আজ করতে পারে যে সেই ডানকানকে হত্যা করেছে, ম্যাকবেথই ডানকানকে হত্যা করেছে, এটা যদি বাংকু বুঝতে পারে তখন একটা মুশকিল হয়ে যাবে তার জন্য। তো এই বাংকুকে সে হত্যার পরিকল্পনা করে। হ্যাঁ, তো
ফলে তারপর একটা সময় সে এই বাক্য কিন্তু বুঝতে পারে, হ্যাঁ, বুঝতে পারে যে হচ্ছে সে ম্যাকবেথের দ্বারা হত্যা হতে পারে। তো তার জন্য বাক্য এবং তার ছেলে ফ্রিয়াস এই দুইজনে মিলে তারা কিন্তু পালিয়ে যাচ্ছিল। এদিকে ম্যাকবেথ হচ্ছে তাদেরকে হত্যা করার জন্য দুইজন কিলার পাঠালো, অর্থাৎ দুজন মার্ডারার পাঠালো যারা কিনা প্রফেশনাল মার্ডারার। তো তাদেরকে পাঠালো এই দুজনকে হত্যা করতে, বাঘ এবং বাঘর ছেলেকে। তারপর সে আরো নিশ্চিত হওয়ার জন্য আরো একজনকে পাঠালো, মোট 3 জন হত্যাকারীকে পাঠালো তাদেরকে হত্যা করতে, অর্থাৎ ঘাতককে পাঠালো। তো এই 3 জন মিলে বাঘকে বাঘকে ধরে ফেললো এবং বাঘকে হত্যা করলো। এবং বাঘ ফ্রিয়ান্সকে তারা ধরতে পারেনি। বাঘ ফ্রিয়ান্সকে বললো তুমি পালিয়ে যাও, আমার যা হোক, আমার মৃত্যু হলে হোক, তুমি পালিয়ে যাও, তুমি আমার হত্যা প্রতিশোধ নেবে। তো এখানে ফ্রিয়ান্স পালিয়ে গেল এবং বাঘকে তারা হত্যা করলো। এরপরে এদিকে হচ্ছে অভিষেক অনুষ্ঠান হচ্ছে। তো এই অভিষেক অনুষ্ঠানে কিন্তু ম্যাকবেথের মনে কোনো শান্তি নেই। সে একটা সব সময় ইনার কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্বে ভুগছে। হচ্ছে সে বিভিন্ন জায়গায় বাঙ্কর যেই প্রেতাত্মা সেটাকে দেখতে পাচ্ছে। তো সে কোনোভাবে মানসিকভাবে শান্তিতে থাকতে পারছে না এই বাঙ্কর প্রেতাত্মার জন্য। তো এদিকে অভিষেক অনুষ্ঠান শেষ হলো। তারপর এদিকে আবার আমাদের ম্যাকবেথ ম্যাকবেথকে সন্দেহ করেছে এবং ম্যাকডাফ পালিয়ে চলে গেছে ইংল্যান্ডে সম্ভবত, ওই যে ম্যালকম এবং ডোনাল্ড ওয়েনের কাছে সে চলে গেছে। সে পালিয়ে গেছে কারণ সে আজ করতে পেরেছিল যে ম্যাকবেথই কিং ডানকানের হত্যাকারী হবে, কারণ ম্যাকবেথের কিছু পাগলামো আচরণ দেখে সে আজ করতে পেরেছিল। তো তারপর এই পর্যায়ে ম্যাকবেথ হচ্ছে ম্যাকডাফকে হত্যা করার জন্য খুঁজছিল, কিন্তু ম্যাকডাফ পালিয়ে গেছে। ম্যাকডাফকে না পেয়ে সে ম্যাকডাফের স্ত্রী এবং তার সন্তানদের হত্যা করে। তো এই খবর ম্যাকডাফের কাছে পৌঁছে যায় একটা সময় এবং ম্যাকডাফ আরো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তো এদিকে মনে মনে আরো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এদিকে ম্যাকবেথ হচ্ছে যে ভীষণ আরো মানসিক অশান্তিতে ভুগতে থাকে। সে এত রক্তপাত করলো কিন্তু তারপরেও তার মনে একটা অশান্তি থেকেই যায়। এদিকে তার শত্রু ম্যাকডাফ কিন্তু বেঁচে আছে এবং রাজা ডানকানের 2 ছেলে এরাও কিন্তু বেঁচে আছে। তো তার মনে ভীষণ অশান্তি শুরু হয়। আর এদিকে লেডি ম্যাকবেথ কিন্তু আরেক মানসিক অশান্তিতে ভুগছে। সে পাগল প্রায় হয়ে গেছে। সবসময় সে তার নিজের হাত দেখতে থাকছে এবং সে ইনভিজিবল ব্লাড কিন্তু তার হাতে দেখতে পাচ্ছে, মানে তার কাছে ভিজিবল কিন্তু অন্য কেউ সে রক্ত দেখতে পাচ্ছে না, কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার হাতে কিং ডানকানের রক্ত লেগে আছে। সে বলছে যে হচ্ছে আরবের সব যদি পারফিউম তার হাতে দেওয়া হয় তবুও এই রক্তের গন্ধ তার হাত থেকে যাবে না। সে বারবার হাত ধুচ্ছে। তো এরকম পাগল প্রায় হয়ে যায় সে একটা সময় হচ্ছে এই আত্মগ্লানিতে, মানে এই যে অপরাধ বোধ ঘুরতে থেকে পাগল প্রায় হয়ে যায়, সে এক সময় সুইসাইড করে লেডি ম্যাকবেথ। তো এদিকে হচ্ছে ম্যাকবেথের মনে ভীষণ অশান্তি, এদিকে তার ওয়াইফ মারা গেছে, এদিকে সে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তার নিজের অপরাধ বোধ, এদিকে হচ্ছে বাঙ্কর প্রেতাত্মা তাকে বারবার ডিস্টার্ব করছে। তো সেও প্রায় হচ্ছে মানসিকভাবে অশান্তিতে এবং মানসিকভাবে প্রায় অসুস্থ হয়ে পড়েছে এরকম। তো সে ভাবছে সে হচ্ছে ডাইনিগুলোর সাথে আবার দেখা করবে তার মানসিক একটা শান্তির জন্য। তাদের কাছ থেকে জানতে চাইবে যে তার মৃত্যু কখন হবে বা হচ্ছে ভবিষ্যতে কি হবে, এরকম কিছু জানতে চাইবে। তো সে ডাইনিদের সাথে যথারীতিতে দেখা করতে গেল এবং ডাইনিরা তাকে হচ্ছে যে জানালো, প্রথম একজন ডাইনি জানালো যে তার মৃত্যু কোনো স্বাভাবিক মানুষের হাতে হবে না, মানে স্বাভাবিকভাবে যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে তার সেরকম কারণে তার মৃত্যু হবে না। হচ্ছে তার মৃত্যু হবে অস্বাভাবিকভাবে যে জন্মগ্রহণ করেছে তার হাতে। তো এবার দ্বিতীয় একটা ডায়েরি বললো যে তাকে উপদেশ দিল যে যত রক্তপাত করার হয় করো, তবুও তুমি তোমার হচ্ছে গোল, তোমার হচ্ছে মানে তোমার লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত তুমি যত রক্তপাত করার হয় তুমি করবে এবং লক্ষ্যে অবিচল থাকবে। এটা দ্বিতীয় ডায়েরি তাকে হচ্ছে ইয়ে করলো, উপদেশ দিল। এবং তৃতীয় যে ডায়েরি ছিল সে বলল যে তুমি তখনই মৃত্যুবরণ করবে যখন বীরনাম নামক একটা জঙ্গল, বীরনাম জঙ্গল হচ্ছে পাহাড়ের উপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে এবং পাহাড়ের উপর উঠতে থাকবে।
তখন তুমি মৃত্যুবরণ করবে। তো এগুলো শুনে ম্যাকবেথ বেশ স্বস্তি পেল মানসিকভাবে যে হচ্ছে জঙ্গল কখনো জঙ্গল কখনো সামনের দিকে এগোতে পারবে না এবং জঙ্গল কখনো পাহাড়ের দিকে উঠতে পারবে না। আর হচ্ছে সে এমন কোনো মানুষও তার আশেপাশে নেই বা তার শত্রু নেই যে কিনা মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে। তো এদিক থেকে ম্যাকবেথ ভীষণ স্বস্তি পেল এবং ফিরে এলো। তার কিছুদিন পর ম্যাকবেথ দেখলো যে হচ্ছে এদিকে স্কটল্যান্ড, হ্যাঁ স্কটল্যান্ড কিন্তু ম্যাকবেথের উপর ভীষণ, স্কটল্যান্ডের জনগণ ম্যাকবেথের উপর ভীষণ রেগে রয়েছে, মানে তারা অতিষ্ঠ ম্যাকবেথের এই হচ্ছে কুশাসন দেখে আর কি। ম্যাকবেথ কিন্তু শাসক হিসেবে খুব একটা ভালো নয়, তো তারা অতিষ্ঠ। এবং এদিকে ম্যালকম অর্থাৎ ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বে ইংল্যান্ডে ছিল এবং সাথে ম্যাকডাফও যুক্ত হয়েছিল। তারা ইংল্যান্ডের হচ্ছে প্রিন্সকে জানায় তাদের হচ্ছে দেশের পরিস্থিতি সম্পর্কে এবং ইংল্যান্ডের প্রিন্স হচ্ছে তারা তাদের সৈন্য সামর্থ্য নিয়ে ওই ম্যালকম, ডোনাল্ড বেন এবং ম্যাকডাফ তাদের সঙ্গে আসে এদেরকে যুদ্ধে সাহায্য করতে। তো তারা সবাই মিলে হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে আসে স্কটল্যান্ড এবং তারা ম্যাকবেথের দুর্গের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়। এভাবে অগ্রসর হয় যে এটা একটা মজার ব্যাপার যে বিন্দাম হচ্ছে ফরেস্টের যেই গাছগুলো ছিল সেগুলো তারা কেটে নিয়ে সেই গাছগুলো থেকে নিজেদেরকে আড়াল করে এমন ভাবে এগোচ্ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যে যেন দেখে মনে হচ্ছিল হচ্ছে সেই জঙ্গলটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, হ্যাঁ, এবং জঙ্গলটা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে। মানুষগুলোকে দেখা যাচ্ছিল না, শুধু জঙ্গল হেঁটে আসছে এরকম দেখা যাচ্ছিল। তো এই দেখে ম্যাকবেথ কিন্তু ভীষণ ভীষণ ভয় পেয়ে যায়, কারণ উইচের প্রফেসি ছিল যে বিনাম জঙ্গল যখন সামনের দিকে অগ্রসর হয় পাহাড়ের দিকে উঠতে থাকবে তখন ম্যাকবেথের মৃত্যু হবে। ম্যাকবেথ ভীষণ ভয় পেয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তো হচ্ছে তারপরেও ম্যাকবেথ বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। এবং ম্যাকবেথের মনে কিন্তু আরেকটা স্বস্তি ছিল যে উইচের প্রফেসি আরেকটা প্রফেসি ছিল যে হচ্ছে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না। তো হচ্ছে এদিকে ম্যাকডাফ কিন্তু অন্য সবাইকে ম্যাকডাফ এবং সকল সৈন্য সামন্ত ম্যাকবেথের দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে এবং হচ্ছে ম্যাকডাফ অন্য কাউকে নিষেধ করেছে ম্যাকবেথকে হত্যা করতে। ম্যাকডাফ হচ্ছে নিজেই তার স্ত্রী এবং সন্তানদের হত্যার প্রতিশোধ নেবে বলে ম্যাকবেথকে হত্যা করে। তো এদিকে তারপর যখন এদিকে হচ্ছে ম্যাকবেথ মনে মনে কিছুটা স্বস্তি পেয়েছে যে ম্যাকডাফ নিশ্চয়ই সেই মানুষ নয় যে কিনা মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি। সে মনে মনে স্বস্তিতে আছে এই নিয়ে, কারণ উইস তার জীবনে যা প্রফেসি করেছে সবগুলো সত্য হয়েছে, এটাও নিশ্চয়ই সত্য হবে। কিন্তু এই মুহূর্তে ম্যাকডাফ জানালো যে সে তার মাতৃ গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি, বরং সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এবং এই কথা শোনার পর ম্যাকবেথ কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় এবং সে একরকম নিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু খুবই সন্নিকটে। কিন্তু তারপরেও সে হচ্ছে বীরত্বের সাথে যুদ্ধ করেই যায়, লড়াই করে যায়, কিন্তু একসময় সে ম্যাকডাফের হাতে মৃত্যুবরণ করে। তো এই যে পুরো নাটকটা, এই নাটকটা থেকে কি বোঝা যাচ্ছে? আসলে বোঝা যাচ্ছে যে অন্যায়কারীর পতন একসময় হয় এবং খুব ভয়াবহ ভাবেই হয়। হ্যাঁ, অন্যায়কারী কখনো স্বস্তিতে থাকতে পারে না। হ্যাঁ, অন্যায়কারী অর্থাৎ যারা বড় বড় ক্রাইম করে আর কি, হত্যাকারী। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি। আর এখান থেকে আমরা আরেকটা ধারণাও পেতে পারি যে পোয়েটিক জাস্টিস, হ্যাঁ, পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি সকলে খুব সহজেই বুঝে যাবেন কি বলতে চাচ্ছেন এখানে ড্রামাটিস্ট। তো গল্পটা ক্লিয়ার হলে আমার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। পরের কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো লাগবে।